রাজ্যে প্রথম পর্বের এসআইআর সমাপ্ত হয়েছে, খসড়া প্রকাশিত হয়েছে এবং সেখানে প্রায় ৫৪ লক্ষ ভোটার বাদ পড়েছে। পাশাপাশি চলছে শুনানি পর্ব, কিন্তু শুনানিতে সকলকে ডাকা হচ্ছে না বা সকলের উপস্থিতি প্রয়োজনও নেই। ঠিক কাদের যাওয়ার প্রয়োজনীয়তা নেই, কি প্রসঙ্গ, অনেকেই অনেকটা আতঙ্কের মধ্যে আছেন এই এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে। অনেকেই বিভ্রান্তির শিকার হচ্ছেন। তাই খুব সহজে কয়েকটা বিষয় আপনাদের সকলের জন্যই আজকে বলে দেব। প্রথমেই একটা বিষয় যে প্রযুক্তিগত যদি কোনো রকম ত্রুটি থাকে, অর্থাৎ বিএলওরা তারা যখন আপলোড করছেন সেই রকম প্রযুক্তিগত ত্রুটি থাকলে তাহলে কোনোভাবেই শুনানিতে যাওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে বিএলওরা আপনার কাছে এসেই তাদের নির্দিষ্ট যে সার্টিফিকেট অথবা যেটা প্রয়োজন সেটা আপনার কাছ থেকে তারা নিয়ে যাচ্ছেন। ফলত তারপর তারা সেটা নিজেরাই ঠিক করে দিচ্ছেন। এবং এই নিউজ কাটিংটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোট ৭ প্রকারের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। ঠিক আছে? যেমন নামের বানান ভুল, মাঝের নামে ভুল, বাবার নামে ভুল সংক্রান্ত সমস্যা হতেই পারে। যেরকম যদি নিজের নামে বানান ভুল হয়ে থাকে সেক্ষেত্রেও সার্টিফিকেট দেখে সেটা সঠিক করা হচ্ছে, এবং যদি বাবার নামে বানান ভুল হয়ে থাকে সেক্ষেত্রেও সেটা সন্তানদের কোনো সার্টিফিকেট চেয়ে বা বাবার অন্য কোনো সার্টিফিকেট চেয়ে বিএলওরা সেটা একদম ঠিকভাবে সমাধান করছেন। যেমন আমার নিজের বাবার বানানো ভুল হয়েছিল, সুতরাং সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট সার্টিফিকেট চাওয়া হয়েছিল, দেওয়ার পর যথারীতি সেটা ঠিক হয়ে গেছে। অর্থাৎ ২০০২ সালে যদি বানান ভুল থাকে সেটা কিভাবে সমাধান হচ্ছে, এটা ক্লিয়ার হলো আশা করি। তার পরবর্তীতে যেরকম আপলোড সংক্রান্ত কোনো ইস্যু হলে, যখন আপলোড হচ্ছে সেটাতে কোনো রকম কোনো সমস্যা যদি হয় প্রযুক্তিগত কোনো কারণ, সেক্ষেত্রেও শুনানিতে যাওয়ার প্রয়োজন নেই। বিএলওরা বিষয়টাকে ভালো করে দেখবেন, এমনটাই নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। পাশাপাশি আনম্যাপড অর্থাৎ ২০০২ যে যখন এসআইআর হয়েছে সেই তালিকাভুক্ত যারা নন, মানে অনেকেই নন, এমনও কিছু নাম পাওয়া গেছে। কারণ ২০০২ এ ম্যানুয়ালি যখন হয়েছিল, অনেক জায়গায় হয়েছিল, ম্যানুয়ালি হওয়ার কারণবশত সেখানে যে নামগুলো পাওয়া যাচ্ছে না সেগুলো ২০০৩ এ অর্থাৎ ২০০৩ এর ভোটার তালিকা সেক্ষেত্রে মেলানো হচ্ছে। অর্থাৎ আনম্যাপড মানেই এটা নয় যে কোনো রকম ভয়ের সম্ভাবনা। কারণ তার পরবর্তীতে যে ভোটার তালিকা সেটা দেখা হচ্ছে এবং নির্দিষ্ট নথি যাচাই করা হচ্ছে, সেটার সম্পূর্ণ দায়িত্ব আছে ইআরওর হাতে, এবং তিনি ওভার দ্য ফোনও বিষয়টিকে দেখতে পারেন যার এই সমস্যা হচ্ছে, তার সাথে এটা মিটিয়ে নিতে পারেন। ফলত তাদেরও শুনানিতে যাওয়ার প্রয়োজন নেই, অনেকটাই সমাধান বাড়িতে বসেই হয়ে যাচ্ছে, বা যারা বাড়িতে নেই, রাজ্যে নেই, তারাও বাই ফোন বিষয়টিকে সমাধান করতে পারছেন। এবং আরো একটি বিষয় কি, নামের মাঝে যদি কোনো বানান ভুল হয়ে থাকে অথবা আগে বা ২০০২ তালিকায় হয়তো একসাথে নাম ছিল, মানে নাম এবং মিডল নেম বা মাঝের নেম একসাথে হয়ে গেছে, কিন্তু তার আসলে সেটা নয়, আসলে হয়তো মিডল নেম আলাদা এবং নাম আলাদা সেইভাবে আছে। ফলত এই ছোটখাটো সমস্যাগুলো সমাধান কিন্তু হয়ে যাচ্ছে, বিএলওরা নিজেরাই করে দিচ্ছেন, অথবা যাদের এবার তালিকায় নাম নেই বা ২০০২ তালিকায় নাম নেই, অথবা নিজেরা যেটাকে রেজিস্ট্রেশন করতে গিয়ে অনেকটা সমস্যার সম্মুখীন হয়েছেন, সেই সমস্ত বিষয়গুলো সমাধান হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে যেরকম সার্টিফিকেট নিয়ে সমস্যা হলে তখন শুনানিতে ডাকা হচ্ছে এবং সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ইআরওরা সবকিছু মিলিয়ে দেখছেন এবং তার পরবর্তী তারা সিদ্ধান্ত নিচ্ছেন। ফলত যারা অকারণবশত ভয় পাচ্ছিলেন তাদের জন্য বলবো, এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। সম্পূর্ণ যদি আপনার কাছে সার্টিফিকেট, সমস্ত নথি, যে প্রমাণ্য নথি চাওয়া হয়েছে ১৩টি নথি, যদি সেগুলি থাকে তাহলে কোনো সমস্যা আপনার হবে না। শুধু একটু বিএলওর সাথে কথা বলবেন এবং সব বিষয়টাকে ঠিকঠাকভাবে সমাধান করবেন। আচ্ছা, এরপরে নিউজটা আরেকটু আমরা দেখে নিই, ক্লিয়ার হয়ে যাবে তাহলে আপনাদের কাছে আরেকটু বিষয়টি। সেটা হচ্ছে যে যেরকম বিএলও অ্যাপে আনম্যাপ নিয়ে নতুন নির্দেশিকা সিইও বা হচ্ছে যে নির্বাচন কমিশনের দপ্তরের, সেই নির্দেশিকাগুলো হলো বিএলও অ্যাপে আনম্যাপড হলেই ভোটারকে বাদ নয়। অর্থাৎ বিএলও অ্যাপে যদি কোনোভাবে আনম্যাপড হয় তাহলে কিন্তু ভোটার বাদ নয়। কারণ কি, ওই যে বললাম প্রযুক্তিগত ত্রুটি থাকলে বা কোনো রকম ভাবে যদি ২০০২ এ ম্যানুয়ালি হয়েছিল বলে সেই সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হলে ফলত সেটা একেবারেই নয়, আবার সেটাকে খুঁটিয়ে দেখা হবে। ঠিক আছে?
তারপরে কি, নাম বাদ নিয়ে আপত্তি থাকলে শুনানির সুযোগ দেওয়া বাধ্যতামূলক এবং নির্দেশিকা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। ঠিক আছে, বিএলও অ্যাপে বহু ভোটারকে আনম্যাপড দেখাচ্ছে, যেটা এতক্ষণ বললাম আমি। একাধিক জেলা থেকে ভুরি ভুরি অভিযোগ কমিশনে, তাই তো। তথ্যের অসঙ্গতির জন্য এই সমস্যা হতে পারে, তথ্যের অসঙ্গতির জন্য হতে পারে, নথির অসঙ্গতির জন্য হতে পারে, অথবা যখন আপলোড করা হচ্ছে সেই সময়ে কোনো সমস্যার জন্য এটা হতে পারে অসঙ্গতি। আনম্যাপ দেখালেই নাম বাদ দেওয়া আইনসঙ্গত নয়, অর্থাৎ এটা কেউ ভয় পাবেন না। খসড়া তালিকায় নাম থাকলে আইন অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করতেই হবে। এক্ষেত্রেও বলে রাখি, যদি খসড়া তালিকায় নাম থাকে, মানে যেটা বিএলওরা সংগ্রহ করেছেন বাড়িতে বাড়িতে গিয়ে, সেক্ষেত্রেও তাহলে কি যে অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করতে হবে আইনি সম্মতভাবে। নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের এবং ভোটারের অধিকার সুরক্ষাই তাদের প্রধান লক্ষ্য। এই বিষয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত হবে না বলে জানাচ্ছেন এবং আরো কড়া নজরদারি রাখতে বলা হয়েছে ইয়ারও এবং এইআরওদের। ঠিক আছে, তারপর কি আছে আরেকটু দেখে নিই আমরা। গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা কি কি ব্যাখ্যা দিচ্ছেন কমিশন। মোট 7 প্রকারের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, যেমন এটা বললাম আমি, নামের বানান ভুল, মাঝের নামে ভুল, বাবার নামে ভুল সংক্রান্ত সমস্যা, যেটা খুবই ছোট সমস্যা, এটা কোনো বড় সমস্যা নয় আসলে। শুনানি শুরুর আগেই বিএলওদের কমিশন নির্দেশ দেয় সামান্য ভুল ত্রুটিগুলি আবেদনকারীদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট প্রামাণ্য সার্টিফিকেট বা সেই নথি নিয়ে নতুন করে তারা যেন অ্যাপে আপলোড করে। ঠিক আছে, এটা বিএলওদের কাজ, তারা করবেন, শুধু আপনারা সহযোগিতা করবেন। ওকে, যাতে এই সংক্রান্ত ভুলগুলির জন্য শুনানিতে না যেতে হয় এবং এর জন্য বিএলওদের অ্যাপে নতুন ফিচারও যুক্ত করা হয়েছে, অর্থাৎ এই যে সংশোধন করার জন্য, কারণ সংশোধন প্রক্রিয়ার কথা যখন নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল তখনই কিন্তু বলা হয়েছিল যে সংশোধন করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে, ফলত সেই সংশোধন প্রক্রিয়া এখন চলছে, তাই অ্যাপে নতুন করে ফিচার্সও এসেছে, সেখানে সংশোধন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর আমরা দেখে নিই যে কিন্তু গতকাল শুনানির প্রথম দিন অনেক জায়গাতেই দেখা গিয়েছে এই ধরনের সামান্য ভুলের জন্য অনেকে শুনানিতে এসেছেন। ফলত প্রায় 4-5 দিন আগে শুরু হয়েছে শুনানি পর্ব এবং তার জন্য এই ছোটখাটো বিষয় নিয়ে অনেকে শুনানিতে পৌঁছে গেছেন, কারণ ওই যে বললাম আতঙ্ক, ভয়, সবার মনের মধ্যে একটা অদ্ভুত কারণে আতঙ্ক তৈরি হয়েছে, কিছুই না, এটা নিজেদের কাছে নথি থাকলে, নিজেদের 2002 যদি নামও থাকে অথবা বাবার নাম থাকে, সমস্যার হওয়ার কোনো কারণই নেই, তাও অনেকে অকারণবশত ভয় পাচ্ছেন। ঠিক আছে, তারা গেছেন এবং তারপর কি, নির্বাচন কমিশন জানিয়েছেন নতুন করে বিএলওদের নির্দেশ দেওয়া হবে যাতে সামান্য ভুলগুলোর জন্য তাদের কাছে গেলেই কাজ হয়ে যায়। তবে বাবা মার সঙ্গে সন্তানের এবং দাদু দিদার সঙ্গে নাতি নাতনির বয়সের অস্বাভাবিক যদি পার্থক্য থাকে, একজনের নামের সঙ্গে 6 জনের বেশি নামের ম্যাপিং জাতীয় বিষয়গুলিও লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটাও মাথায় রাখতে হবে, সেগুলির জন্য অনেক ক্ষেত্রে শুনানিতে ডাকা হচ্ছে নথি যাচাইয়ের জন্য। অর্থাৎ প্রথমত তো স্বাভাবিক ব্যাপার যে যেরকম বাবা মার সঙ্গে সন্তানের এবং দাদু বা দিদার সাথে নাতি নাতনির যদি অস্বাভাবিক বয়সের পার্থক্য থাকে, তার যেন কোনো রকম ভাবে দুর্নীতি না হয়, কোনো রকম ভাবে দুর্নীতি করে যেন কোনো ভোটার সে ভারতবর্ষের ভোটার না হতে পারে, সেদিকটাও কিন্তু কড়া নজরদারি করছে নির্বাচন কমিশন। তারপরে আমরা কি দেখি যে এই বিষয়গুলোই, হ্যাঁ, তারপর সেগুলির জন্য অনেক ক্ষেত্রে শুনানিতে ডাকা হচ্ছে, তাই সেই সমস্ত বিষয়গুলির জন্য শুনানিতে ডাকা হচ্ছে এবং তাদের খুব কড়া সতর্কতার সাথে নথি যাচাই করা হচ্ছে। তো এই হলো বিষয়, কিন্তু সেটা আমাদের আপনার নয়, আপনাদের আমারও নয় দেখার, কারণ আমরা প্রত্যেকেই জানি আপনি ভোটার এবং হয়তোবা আপনার বাবা বা দাদু ভোটার, তাতে কোনো সমস্যা নেই। খুব সহজেই যে সমস্যাগুলো ছোটখাটো ত্রুটি, সেগুলো ইজিলি সবকিছু সমাধান হয়ে যাচ্ছে। বিএলওকে একটু সহায়তা করুন এবং তার সাথে কথা বলবেন, তাহলেই ব্যাপারটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি আরেকটি খবর আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে যেরকম আপনারা জানেন যে প্রত্যেকেই হাইকোর্ট যে 2010 সালের পর 2024 সালের মে মাস পর্যন্ত ওবিসি সার্টিফিকেট যেগুলো হয়েছিল সেগুলোকে বলেছিলেন বা বাতিল করার নির্দেশ দিয়েছিলেন এবং তার উপর স্টে অর্ডার দিয়েছিলেন সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছিল। ফলত তার পরবর্তীতে কি ঘটনা ঘটেছে এবং স্টে অর্ডারের পরবর্তী সময় থেকে আমরা দেখেছি সমস্ত পরীক্ষা বা যাবতীয় ভর্তি প্রক্রিয়া সেগুলো সম্পন্ন হচ্ছিল, কারণ স্টে অর্ডার আছে এখনো পর্যন্ত বলে। কিন্তু এসআইআর এর এই আবহেও আমরা এটা দেখতে পেলাম যে ওবিসি সার্টিফিকেট 2010
২০১০ এর পর মানে ২০১০ থেকে ২০২৪ এর মে মাস পর্যন্ত যে সার্টিফিকেট ইস্যু হয়েছিল সেগুলোকে ধার্য করা হচ্ছে না বা মান্যতা দেওয়া হচ্ছে না। তার আগে পর্যন্ত যে কটি সম্প্রদায় ছিল মানে ৬৪ টি সম্প্রদায় সেগুলোকে কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে। আপাতত এতটুকুই খবর এবং এটা পরবর্তীতে যেহেতু এখনো মামলাধীনে আছি সেটা আমরা দেখব যে কি হতে চলেছে। দেখা যাক, তবে এসআইআর সংক্রান্ত বিষয়টার জন্য এই কথাটা আপনাদেরকে জানিয়ে রাখলাম।